হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের স্বাগত জানাই। ওয়ার্ল্ড হিস্ট্রির ওপরে আমরা আমেরিকান রেভলিউশন বা আমেরিকার ক্রান্তি এই ব্যাপারটা আমরা পড়ছিলাম। আগের দিনে আহ, একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেটা পার্ট 1 ছিল। এই ভিডিওটা হচ্ছে পার্ট 2। ওকে, এটা হচ্ছে পার্ট 2। তো আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তারা প্লিজ আগে ওই ভিডিওটা দেখে নিও। তারপর থেকে আমরা আজকের এই টপিকটার কন্টিনিউ করব। তো আগের দিনের ভিডিওটা ইম্পর্টেন্ট। আর তোমরা যদি আমাকে ফলো করতে চাও, এই ভিডিওগুলোর নোটিফিকেশান ঠিক টাইমে পেতে চাও, তাহলে এখানে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে গিয়ে আমি যখনই দিয়ে দেবো, ভিডিও দেবো, সেখানে পাঠিয়ে দেবো, মানে নোটিফিকেশান দিয়ে দেবো। আর এই পিডিএফটাও তোমরা ওখানে পেয়ে যাবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, প্লিজ চ্যানেলটা লাইক করে দিও, মানে চ্যানেলটা করে নিও, সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও এই ভিডিওগুলো। আর চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আগের দিন আমরা এই আমেরিকার যে সংগ্রাম, এইখানে কিছু জিনিস দেখে এসেছিলাম যে এর পিছনে কারণ কি ছিল, কি কি হয়েছিল, এই সমস্ত জিনিসগুলো দেখে এসেছিলাম। এর কেন এই বিদ্রোহটা উঠে এলো, এই সমস্ত জিনিস দেখছিলাম। আজকে আমরা বাকি যেটুকু রয়েছে সেটা কমপ্লিট করে নেব। তো এই সময় যখন আমরা যে সময়ের কথা আলোচনা করছি, 1775-76, এই সময় কিছু অ্যাক্ট পাস হয় আমাদের এতে ব্রিটিশ পার্লামেন্টে। সেইগুলো সম্পর্কে জানতে হবে। ফার্স্ট হচ্ছে ডিক্লারেটরি অ্যাক্ট। ওকে, ডিক্লারেটরি অ্যাক্ট এটা পাস হয় হচ্ছে 1766 খ্রিস্টাব্দে। এইখানে এই অ্যাক্টটার মাধ্যমে বলা হয় যে আমরা, ব্রিটিশরা বলে যে আমরা যে কোনো সময় ল তৈরি করতে পারবো এবং যে কোনো ট্যাক্স আমরা যে কোনো সময় এই কলোনিবাসীর ওপরে লাগাতে পারবো। এর আগের দিন আমি একটা অ্যাক্ট সম্পর্কে বলে এসেছিলাম, সেটা হচ্ছে স্ট্যাম্প অ্যাক্ট। ঠিক আছে, স্ট্যাম্প অ্যাক্ট। এই স্ট্যাম্প অ্যাক্টে কি বলা হয়েছিল যে স্ট্যাম্প ডিউটি দিতে হবে, কলোনিবাসীকে স্ট্যাম্প দিতে হবে, স্ট্যাম্প ডিউটি দিতে হবে। কিন্তু এই সময় 1766 খ্রিস্টাব্দে এই স্ট্যাম্প অ্যাক্টকে বাতিল করে দেওয়া হয়, দিয়ে এই একটা নিয়ে আসা হয়। ঠিক আছে, তারা বলে যে আমরা স্ট্যাম্প অ্যাক্ট তুলে নিচ্ছি, কিন্তু যে কোনো সময় আমরা যে কোনো ল তৈরি করতে পারবো, আইন তৈরি করতে পারবো এবং যে কোনো সময় আমরা ট্যাক্স কলোনিবাসীর ওপর লাগাতে পারবো। এবার এতদিন ধরে যে এরা আমেরিকাবাসী কলোনিবাসী, তারা এই নিয়েই আন্দোলন করছিল যে আমাদের ওপর কেন এত ট্যাক্স লাগানো হবে, আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই ব্রিটিশ পার্লামেন্টে, তাও আমাদের ওপর যখন তখন ট্যাক্স লাগিয়ে দেওয়া হচ্ছে। তো তারা বলেছিল যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যদি আমাদেরকে আমাদের রিপ্রেজেন্টেশন না থাকে, যদি আমাদের রিপ্রেজেন্টেশন না থাকে, তাহলে আমরা কোনো ট্যাক্স দেবো না, এইরকম একটা স্লোগান এসেছিল। এবার এই যখন এই একটা পাস হচ্ছে, তখন আমেরিকাবাসী দেখছে যে আমাদের কাছ থেকে কিছু তোলা হচ্ছে, কিছু আইন তুলে নেওয়া হচ্ছে, কিন্তু তার বদলে এমন কিছু জিনিস বলা হচ্ছে সেটা সেটা মেনে নেওয়ার মতো নয়। তারা বলছে যখন তখন আমরা আইন বানাতে পারবো, যখন তখন আমরা ট্যাক্স দিতে পারবো। এই জিনিসটা আরো বেশি প্রবলেম করে দেয়। এরপরে 1776 খ্রিস্টাব্দে আরো একটা অ্যাক্ট পাস হয়, যেটার নাম হচ্ছে টোয়েন সেন্ট অ্যাক্ট। এই টোয়েন সেন্ট অ্যাক্টের মাধ্যমে হেভি ট্যাক্স বসিয়ে দেওয়া হয়, যেগুলো এসেন্সিয়াল গুডস ছিল সেইগুলোর উপরে, মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেইগুলোর উপর প্রচন্ড বেশি ট্যাক্স বসিয়ে দেওয়া হয়। যেটা স্বাভাবিক ঘটনা যে যে কোনো মানুষের কাছে এটা একটা খুবই বিদ্রোহের একটা তৈরি হওয়ার জায়গা করে দেবে, এরকম যখন কোনো এসেন্সিয়াল জিনিসের উপর এরকম হেভি ট্যাক্স দেওয়া হবে। আর ট্যাক্স নিয়েই এতদিন ধরে প্রবলেমটা হচ্ছিল, আর যেই এরকম ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে তখন আরো বেশি বিদ্রোহ চলে আসছে। এবং এই সময় একটা ঘটনা ঘটছে 1770 খ্রিস্টাব্দে, যেটাকে বলা হচ্ছে বস্টন ম্যাসাকার। ম্যাসাকার শব্দের অর্থ হচ্ছে যেখানে প্রচুর লোককে হত্যা করা হয়। অ্যাকচুয়ালি এখানে প্রচুর লোক হত্যা হয়নি, কিন্তু এখানে এই জিনিসটাকে এমন ভাবে আমেরিকাবাসী রিপ্রেজেন্ট করে যে এখানে প্রচুর বড় একটা ঘটনা ঘটে। যাই হোক, এই ঘটনাটা পুরো চেঞ্জ করে দেয় ব্যাপারটা। এতদিন অব্দি আমেরিকাবাসী চাইছিল কি আমাদের ট্যাক্স নেওয়া হচ্ছে, তার উপর আমরা আন্দোলন করছি, ঠিক আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা যে কোনো রকমের অত্যাচার করছে, ব্রিটিশ গভর্নমেন্ট
আমেরিকাবাসীর উপর অত্যাচার করতে শুরু করেছে। তো বস্টন ম্যাসাকার একটা খুব বড় একটা চেঞ্জ আনে এই আন্দোলনে। এই আন্দোলন আরো বেশি হয়ে যায়, ডেন্স হয়ে যায়, অনেক মানুষ এতে জয়েন করতে শুরু করে দেয়। তো আমরা আগের দিন বেশ কিছু কারণ দেখেছিলাম। এবার আজকের যে জিনিসটা এখানে রয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে ইমিডিয়েট কজ, অর্থাৎ সব ঠিক আছে, আগের যে এইগুলো ছিল, আগের যে কারণগুলো ছিল সেগুলোর জন্য মানুষের মনে ক্ষোভ জমা হচ্ছিল, একটু একটু করে বিদ্রোহ উঠে আসছিল, কিন্তু এই সময় থেকে পুরো বিদ্রোহটা তীব্রভাবে বেড়ে ওঠে বা সেই বিদ্রোহটায় সমস্ত আমেরিকাবাসী যুক্ত হয়ে যায়। এর পিছনে কারণ হচ্ছে লর্ড নর্থ এই সময় এতে ছিলেন, ক্ষমতায় ছিলেন। এই লর্ড নর্থ কিছু পলিসি নিয়ে আসে, যে পলিসিগুলো আমেরিকাবাসীর জন্য একটা নেগেটিভ, খুবই নেগেটিভ বিভিন্ন জিনিসপত্র করা হয়। সেই কারণেই মেনলি বিদ্রোহটা পুরো ভেঙে পড়ে, পুরো মানে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো নর্থ যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে যে ইউনিটিটা রয়েছে কলোনিবাসীর মধ্যে, সেই ইউনিটিটাকে নষ্ট করতে হবে। তো তিনি এর আগের যে সমস্ত ডিউটিগুলো ছিল, যে ট্যাক্সগুলো ছিল, সেগুলো সবই ক্যান্সেল করে দেন, সেগুলোকে সবই তুলে নেন। তার বদলে মানে সমস্ত ডিউটি তুলে নিয়ে শুধুমাত্র চায়ের ওপরে তিনি ডিউটি রেখে দেন, অর্থাৎ চা তোমাকে কিনতেই হবে, আর কিনলে সেটা হবে এর থেকে, ব্রিটেনদের থেকে, ব্রিটিশদের থেকে কিনতে হবে। আর এই সময় চায়ের ব্যবসা যারা খুব ভালো করতো তারা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়া অর্থাৎ ভারত থেকে এবং চায়না থেকে, চীন থেকে, এই দুটো জায়গা থেকে প্রচুর পরিমাণে চা নিয়ে গিয়ে ব্যবসা করতো। আর এটা ব্যবসার একটা বড় রেভিনিউ এখান থেকে আসতো এই চায়ের ব্যবসা থেকে। আর আমেরিকাবাসী চায়ের প্রতি খুব মানে চায়ের ওপর খুব ভক্ত ছিল, তারা খুব চা খেত। এবার যখনই এই চায়ের উপরে এরকম ট্যাক্স রেখে দেওয়া হচ্ছে তখন তারা ক্ষেপে যায়, তারা রেগে যায়, এবং তার বদলে তারা মানে এর বিরুদ্ধে তারা প্রতিবাদে নেমে পড়ে। এবং এরপরে কি হয়, এই চায়ের ওপরে ট্যাক্স রেখে দেওয়ার মেন কারণ হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হেল্প করা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যদি হেল্প হয় তাহলে ব্রিটেনবাসীর মানে ব্রিটেনের যারা এখানে যারা শেয়ার কিনে রেখেছে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, তাদের খুব সুবিধা হবে, প্রচুর লাভ করতে পারবে। এবং সেখানে যারা গভর্নমেন্টের মধ্যে রয়েছে ব্রিটেনের, তারাও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার কিনে বসেছিল, তো তাদেরও সুবিধা হবে। এই সমস্ত ভেবে চায়ের ওপরে হেভি ডিউটি রাখা হয়, যেটা এই সময় মানুষের কাছে খুবই আপত্তিজনক ছিল। তো এরপর থেকেই একটা স্ট্রং মুভমেন্ট শুরু হয়ে যায় আমেরিকাতে, এবং এখানে একটা আন্দোলন হয় যেটার নাম হচ্ছে বস্টন টি পার্টি। অ্যাকচুয়ালি এটা পার্টি নয়, এটা কোনো পার্টি নয়, মানে আমরা যেরকম পার্টি ভাবি খাওয়া দাওয়া গান বাজনা হবে, ওরকম পার্টি নয়। এখানে একটা বিশাল বড় ঘটনা ঘটে। তো এই মুভমেন্টটার যে সূত্রপাত বা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এই বস্টন টি পার্টি। দেখো, বস্টন টি পার্টি এটা হয়েছিল হচ্ছে 16ই ডিসেম্বর 1776 খ্রিস্টাব্দে। 16ই ডিসেম্বর 1776, ডেটটা খুব ইম্পর্টেন্ট এইটার। এখানে একজন ব্যক্তি যিনি ব্রিটেন এই আমেরিকার যারা বিদ্রোহী ছিল তাদের নেতৃত্ব দিচ্ছিলেন, তার নাম হচ্ছে স্যামুয়েল অ্যাডামস। ইনি গিয়ে কি করেন, ইনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েকটা জাহাজ আর গোডাউন ছিল হচ্ছে এই এতে বস্টন এলাকাতে। ঠিক আছে, বস্টন একটা বন্দর। তো এই বস্টন এলাকাতে একটা বন্দরে কিছু ব্রিটিশ জাহাজ ছিল, এবং সেখানে এক ছিল ওই গোডাউন মতো ছিল। সেই গোডাউনের মধ্যে চা জমা ছিল, প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্ট অফ টি এখানে ছিল। সেই সমস্ত নিয়ে তারা সমুদ্রে ফেলে দেয়, ছুঁড়ে সমুদ্রে ফেলে দেয়। তারা বলে যে আমরা এই চা নেব না, কারণ আমাদেরকে এদের উপর জোর করা হয়েছে যে তোমাদেরকে এই চাটাই নিতে হবে, ব্রিটিশদের দেওয়ার চাই, ব্রিটিশরা যে চাটা এখানে বিক্রি করছে সেটাই নিতে হবে। এর প্রতিবাদে এই স্যামুয়েল অ্যাডামস, এখানে তুমি পাশে তার ছবি দেখতে পাচ্ছ, তিনি এটা করেন। ইনি একজন খুবই বিদ্রোহী নেতা, প্রচুর তিনি হেল্প করেছেন, এই মানে তিনি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন এই আমেরিকার রেভলিউশনে। তো তিনি এটা করেন। স্যামুয়েল অ্যাডামস সম্পর্কে একটু জেনে রাখো যে তিনি একটা অর্গানাইজেশন খুলেছিলেন যেটার নাম হচ্ছে সন্স অফ লিবার্টি। সন্স অফ লিবার্টি খোলা হয় 1765 খ্রিস্টাব্দে। এইগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো মাঝে মাঝে আমি বলে দিচ্ছি, এগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পেন্টিং, যেটা এই বস্টন টি পার্টিকে রিপ্রেজেন্ট করছে। দেখছো এখানে একটা জাহাজ, এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ, এবং এখান থেকে মানুষ আমেরিকাবাসী এখানে চা নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে। এরকম একটা ঘটনা এই সময় হয়। এই বিখ্যাত ঘটনার নাম হচ্ছে বস্টন টি পার্টি। এই ঘটনা ঘটার পর থেকে ব্রিটিশরা আরো উত্তেজিত হয়ে পড়ে, বা এরা আরো মানে আমেরিকাবাসীর ওপর
ক্ষোভে ফুটে পড়ে এবং এবার থেকে আরো বেশ কিছু অ্যাক্ট তারা আমেরিকাবাসীর ওপর চাপিয়ে দেয়। 1774 খ্রিস্টাব্দ নাগাদ এরকম অ্যাক্টগুলো পর পর তারা চাপাতে শুরু করে। প্রথম অ্যাক্ট হচ্ছে বস্টন পোর্ট অ্যাক্ট, বস্টন বন্দর আইন। ঠিক আছে, বাংলায় এখানে লিখছি বস্টন বন্দর আইন। আচ্ছা, এই আইন অনুযায়ী বলা হয় যে যে চাটা তারা ধ্বংস করেছে, যেটা সমুদ্রে ফেলে দিয়েছে, তার ক্ষতিপূরণ যতদিন না পর্যন্ত আমেরিকাবাসী দেবে ততদিন অবধি এই বস্টন বন্দর পুরোপুরি বন্ধ থাকবে। এখান থেকে না ব্রিটিশরা কিছু করবে, না আমেরিকাবাসী এখান থেকে কোনো এটাকে ইউজ করতে পারবে, অর্থাৎ এখান থেকে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এরকম ভাবে তারা বস্টন বন্দর আইন নিয়ে আসে, বস্টন পোর্ট অ্যাক্ট নিয়ে আসে। ঠিক আছে, এবার সেকেন্ড যেটা বলা হয়, এই সময় অ্যাকচুয়ালি টোটাল অনেকগুলো অ্যাক্ট এই সময় পাস হয়। এই বস্টন অ্যাক্টের আন্ডারে এইগুলো ছিল যে প্রথম কথা হচ্ছে এই বস্টন বন্দর পুরো বন্ধ করে দেওয়া হয়। তারপর হচ্ছে এই সময় বলা হয় যে যারা কাউন্সিল মেম্বার রয়েছেন আমেরিকাতে, যারা জাজ রয়েছে, এদেরকে এবার গভর্নর অ্যাপয়েন্ট করবে। ঠিক আছে, এতদিন অবধি তাদেরকে ইলেক্ট করা হতো, চুজ করা হতো ভোট দিয়ে, কিন্তু সেটা এখন আর হবে না। এবার থেকে গভর্নর তাদেরকে অ্যাপয়েন্ট করবে, আর গভর্নর অ্যাপয়েন্ট করবে মানে ব্রিটিশদের লোক হবে, কারণ ব্রিটিশরাই গভর্নরকে নিযুক্ত করেন। তো তাই জন্য এরকম একটা জিনিস করা হয়, অর্থাৎ তাদের স্বাধীনতা আরো বেশি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, আমেরিকাবাসীর স্বাধীনতা। ঠিক আছে, এরপরে হচ্ছে একে গভর্নরকে ক্ষমতা দেওয়া হয় যে তারা চাইলে ব্রিটিশ যারা সৈন্য রয়েছে তাদেরকে যখন খুশি এতে পাঠিয়ে দিতে পারবে, ব্রিটেনে পাঠিয়ে দিতে পারবে। হয়তো এরকম কিছু সৈনিক রয়েছেন যারা আমেরিকাতে কোনো দোষ করেছেন, তাদের যে শাস্তি হওয়ার কথা আমেরিকার কোর্টে তাদের বিচার হচ্ছে, সেই বিচারকে ডাইরেক্ট তুলে নিয়ে গিয়ে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া যাবে, এইরকম একটা কথা এই বস্টন পোর্ট মানে এটা বস্টন পোর্ট অ্যাক্টের মধ্যে নয়, এরকম কিছু আইন এই সময় আনা হয়। এই আইনগুলোর মধ্যে এর মাধ্যমে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, ব্রিটেনের যারা সৈনিক তাদেরকে রক্ষা করা হচ্ছে, তারা দোষ করলেও তাদের শাস্তি হবে না। নেক্সট অ্যাক্ট হচ্ছে কুইবিক অ্যাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে কুইবিক অ্যাক্ট, সরি কুইবিক অ্যাক্ট। কুইবিক অ্যাক্টের মাধ্যমে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুইবিক বলে একটা জায়গা রয়েছে, সেই কুইবিকের উপরে সেই জায়গার নাম অনুযায়ী এই একটা হয় কুইবিক অ্যাক্ট। কুইবিক বলে যে জায়গাটা রয়েছে তার বাউন্ডারি এক্সটেন্ড করে দেওয়া হয়, তার বাউন্ডারি বাড়িয়ে দেওয়া হয়, এবং বলা হয় যে আমেরিকার যে কলোনিগুলো রয়েছে তারা যদি পশ্চিম দিকে বেশি অগ্রসর হয়, তারা যদি সেই জায়গাকার ল্যান্ড বা জমি দখল করতে থাকে, সেটাকে সিরিয়াস অবস্ট্রাকল বলে মানা হবে, যে তারা কোনো বিশেষ বাধা দিচ্ছে। এর আগে আমি একটা আগের ভিডিওতে একটা ম্যাপ অ্যাড করেছিলাম যে আমেরিকার যে কলোনিগুলো ছিল, সেই 13টা কলোনি, সেটা কোন জায়গায় ছিল। তারা চাইছিল যে তারা আরো পশ্চিম দিকে যাবে, কারণ পশ্চিম দিকের জায়গার কম দাম, সেখানে ফসল ফলানো যাবে, সেখানে ব্যবসা বাণিজ্য করা যাবে, যাতে তারা আরো লাভ করতে পারে, কিন্তু এটা পুরো বাধা দেওয়া হয় এই কুইবিক অ্যাক্টের মাধ্যমে। নেক্সট হচ্ছে এরপরের যে ঘটনা, সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস। কংগ্রেস শব্দের কংগ্রেস শব্দের অর্থ হচ্ছে মিটিং, গ্যাদারিং। কংগ্রেস মানেই হচ্ছে গ্যাদারিং। কোথাও যদি এখানে আমরা ওকে, সরি একটু দাগ পড়ে গেছিল তাই জন্য। আচ্ছা, কংগ্রেস শব্দের অর্থ হচ্ছে গ্যাদারিং। আমরা যে ভারতের কংগ্রেস পার্টি জানি, কংগ্রেস সবসময় পার্টি নয়, এটা একটা কোথাও যদি কয়েকজন ব্যক্তি একত্রিত হয় তাকে কংগ্রেস বলা হয়। তো ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস এটা হয় সেপ্টেম্বর 1774 খ্রিস্টাব্দে। এখানে কি হয়, যে 13টা কলোনি রয়েছে তারা সকলে একত্রিতভাবে এক জায়গায় মিটিং করতে বসে। ঠিক আছে, তারা মিটিং করতে বসে যে তারা তাদের যেই আন্দোলন চলছে সেটা কিভাবে একত্রিতভাবে করা যায়। এটা প্রথমবার যখন এই 13টা কলোনি একত্রিতভাবে মিটিং এ বসে। তো এরা এখানে বলে যে ব্রিটিশ পার্লামেন্ট যে অ্যাক্ট গুলো তারা বানাচ্ছে সেগুলো আমরা কোনোটাই মানব না। এই প্রথমবার এখানে এটা বলা হয় যে আমরা কোনোটাই মানব না। এবং এখান থেকে জর্জ তৃতীয় হচ্ছেন এই সময় ইংল্যান্ডের রাজা, তাকে একটা লেটার পাঠানো হয়। সেই লেটারে বলা হয় যে তারা যে সমস্ত অ্যাক্টগুলো করছে বা যে কাজগুলো করছে সেগুলো
ঠিক করে নেওয়ার জন্য, সেগুলো তারা ভুল করছে, এরকম একটা পিটিশন জমা দেওয়া হয়। যেমন আবেদন নিবেদন নীতি আমাদের এখানে হতো, সেরকম একটা পিটিশন জমা দেওয়া হয়, কিন্তু জর্জ তৃতীয় সেটা পুরোপুরি রিজেক্ট করে দেয় এবং বলে যারা বাধা দেবে তারা হচ্ছে দেশদ্রোহী, এরকম ঘোষণা করে দেয়। ওকে, নেক্সট হচ্ছে একটা এখানে অ্যাসোসিয়েশন খোলা হয় যার নাম হচ্ছে কন্টিনেন্টাল অ্যাসোসিয়েশন। এইখান থেকে বলা হয়, এই অ্যাসোসিয়েশন থেকে বলা হয়, এটা এইগুলো সবই হচ্ছে এই কন্টিনেন্টাল কংগ্রেসের আন্ডারে পড়ছে। কন্টিনেন্টাল অ্যাসোসিয়েশন একটা খোলা হয় যেখানে বলা হয় যে আমরা ব্রিটিশদের সঙ্গে সমস্ত ট্রেড বন্ধ করে দেবো, অর্থাৎ আমরা বয়কট করব। যেরকম বয়কট আন্দোলন ভারতে হয়েছিল সেরকম আমরা বয়কট করব, ব্রিটিশ জিনিস বয়কট করব। এবং এইখান থেকে এরা বুঝতে পারে যে এবার যুদ্ধ অবশ্যম্ভাবী, যুদ্ধ হতে চলেছে, তাই জন্য তারা যুদ্ধ করার জন্য প্রিপেয়ার হতে শুরু করে এবং এইখান থেকে গরিলা পদ্ধতিতে যুদ্ধ এই আমেরিকাবাসী প্র্যাকটিস করতে শুরু করে। তো এইখান থেকে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। নেক্সট, এরপরে আমরা দেখব কয়েকটা যুদ্ধ। দেখো এবার প্রত্যেকটা যুদ্ধের নাম জানার প্রয়োজন নেই বা খুব ইম্পর্টেন্ট নয়, টোটাল 8-9টা যুদ্ধ এখানে হয়। আমি কয়েকটা যুদ্ধের নাম বলছি, যেমন হচ্ছে ব্যাটেল অফ লেক্সিংটন, সরি, ব্যাটেল অফ লেক্সিংটন, এটা হচ্ছে এপ্রিল 19, 1775 খ্রিস্টাব্দে হয় এবং এটা হচ্ছে প্রথম যুদ্ধ। এই আগের কংগ্রেস যেটা দেখলাম সেখানেই মানুষ ঠিক করে নিয়েছে যে এবার যুদ্ধ করতে হবে, আমাদের যুদ্ধ অভ্যাস করতে হবে, তারা যুদ্ধ করা শুরু করে। মানুষ কি করে এই সময় আর্ম জোগাড় করতে শুরু করে, হাতিয়ার জোগাড় করতে শুরু করে এবং তারা অস্ত্র শস্ত্র হাতিয়ার এই সমস্ত জোগাড় করে যুদ্ধের জন্য পুরো দমে পুরো প্র্যাকটিস প্রস্তুতি শুরু করে দেয়। এবং এইরকম যখন হয়, এইরকম এখানে একটা জায়গা রয়েছে যে জায়গাটার নাম হচ্ছে ম্যাসাচুসেটস, ঠিক আছে, ম্যাসাচুসেটস। এই জায়গার মানুষ কিছু হাতিয়ার অস্ত্র শস্ত্র জমা করেছিল, তারা যুদ্ধ প্র্যাকটিস করছিল, কিন্তু ব্রিটিশ ট্রুপ গিয়ে এই যুদ্ধের যে অস্ত্রগুলো ছিল সেগুলো ডিস্ট্রয় করে দেয়, সেগুলো ধ্বংস করে দেয় এবং এইখান থেকেই প্রথম যুদ্ধ শুরু হয়ে যায়, ব্যাটেল অফ লেক্সিংটন। এরপরে একটা যুদ্ধ হয় যেটার নাম হচ্ছে ব্যাটেল অফ কনকর্ড, ব্যাটেল অফ কনকর্ড। এই দুটো যুদ্ধ প্রথমের দিকে হয়। এছাড়া হয় ব্যাটেল অফ বাংকার হিল, ব্যাটেল অফ বাংকার হিল হয় 17ই জুন 1775 খ্রিস্টাব্দে। এই তিনটে যুদ্ধের নাম মনে রাখো, এই তিনটে যুদ্ধ এরকম হয়। ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যুদ্ধ সম্পর্কে জানতে হবে না বা সেই যুদ্ধগুলোর মধ্যে কি হয়েছিল সেগুলো জানতে হবে না। তো এরকম ভাবে যুদ্ধ শুরু হয়ে যায়। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস, 1776 খ্রিস্টাব্দে সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস হয়। আর একটা জিনিস মনে রাখো যে এই যুদ্ধগুলো হয়, প্রত্যেকটা যুদ্ধে যিনি নেতৃত্ব দেন তার নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। যিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, তিনি এই যুদ্ধগুলোতে নেতৃত্ব দেন। এবার হচ্ছে কি আমরা দেখতে চলেছি সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস 1776 খ্রিস্টাব্দে। যেরকম করে ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস অর্থাৎ 13টা যে কলোনি তাদের যারা মেম্বার তারা জয়েন হয়, সেরকম ভাবে সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস হয় 1776 খ্রিস্টাব্দে। এখানেও সব কলোনি থেকে মেম্বাররা জয়েন হয়, শুধুমাত্র জর্জিয়া থেকে কেউ জয়েন হয়নি, ঠিক আছে, তারা বাদ দিয়ে সবাই এখানে জয়েন হয়, ঠিক আছে। এবার ব্রিটিশ এখানে একটা অ্যাক্ট পাস করায়, যে মানে এখানে নয়, মানে ব্রিটিশরা এই সময় 1776 খ্রিস্টাব্দেই একটা অ্যাক্ট পাস করে, যে অ্যাক্টের নাম হচ্ছে প্রোহিবিটরি অ্যাক্ট, প্রোহিবিটরি অ্যাক্ট। প্রোহিবিটরি অ্যাক্টের মাধ্যমে তারা ঠিক করে যে আমেরিকার বাসী তারা আর কোনো ইন্টারন্যাশনাল ট্রেড করতে পারবে না, অর্থাৎ বাইরে কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেই পারবে না, একদম ব্যবসা বাণিজ্য বন্ধ। এবং এইখান থেকে আমেরিকার মানুষের মধ্যে স্বাধীনতার যে লড়াই সেটা শুরু হয়ে যায়। এতদিন অবধি তারা লড়াইটা করছিল তাদের অধিকার ফেরার জন্য, তারা চাইছিল আমাদের কেউ রিপ্রেজেন্টেটিভ ব্রিটিশ পার্লামেন্টে থাকবে, আমরা নিজেদের মতো কলোনিতে শাসন করব, ওপরে ব্রিটিশরা থাকবে, সমস্ত ঠিক আছে। কিন্তু এই সময় থেকে আমেরিকাবাসী বুঝে যায় তাদের যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। তো ইন্ডিপেন্ডেন্সের জন্য এবার থেকে লড়াই শুরু হবে। তো এইখান থেকেই এই প্রোহিবিটরি অ্যাক্টের মাধ্যমেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এইটা শুরু হয়ে যায়। তারা ঠিক করে যে মাদার কান্ট্রি যে রয়েছে, অর্থাৎ কলোনিগুলো কার, ইংল্যান্ডের, তাদের মাদার কান্ট্রি হচ্ছে ইংল্যান্ড, কিন্তু তাদের সঙ্গে আমরা পুরো পুরো সম্পর্ক শেষ করে দেবো, আমাদের ওপরে কোনো ব্রিটিশ থাকবে না, আমরা নিজেরা স্বাধীন করব, আমরা নিজেরা স্বাধীন একটা দেশ তৈরি করব। তো
যেটা এখানে সেম জিনিস লেখা রয়েছে যে এতদিন অবধি তারা তাদের রাইটস এর জন্য লড়াই করছিল, যে আমাদের যে অধিকার রয়েছে সেগুলো দিতে হবে, কিন্তু এই 1776 খ্রিস্টাব্দ থেকে তারা ঠিক করে নেয় যে এবার আমরা স্বাধীনতার জন্য লড়াই করব, আমরা একটা স্বাধীন দেশ তৈরি করব। নেক্সট, এই হচ্ছে পুরো ইতিহাস। এবার আমাদের জানতে হবে যে ইংল্যান্ড কেন হেরে গেল। ইংল্যান্ড আমরা জানি খুবই শক্তিশালী একটা দেশ, তাদের প্রচুর ক্ষমতা রয়েছে, তাদের কাছে প্রচুর ভালো ভালো লিডার রয়েছে, তা সত্ত্বেও ইংল্যান্ড কেন হেরে গেল। প্রথম কথা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট হচ্ছে, সরি এটা বারে বারে আমি ভুলে যাচ্ছি পেনটা রেডি করতে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ব্রিটিশদের যে ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে যে এই লড়াইটা ছিল আমেরিকাবাসীর, এটা খুব বেশি প্ল্যান্ড ছিল এবং ওয়েল অর্গানাইজ ছিল। এই যে যুদ্ধটা ছিল, আমেরিকাবাসী প্রত্যেকে একসাথে একত্রিতভাবে একটা অর্গানাইজড প্ল্যান ওয়েতে যুদ্ধ করে বা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। আমরা ভারতেও স্বাধীনতা সংগ্রাম দেখেছি, কিন্তু ভারতের স্বাধীনতা এত দেরি হয়েছে, এত দিন ধরে আন্দোলন করে এই করে ওই করে ফাইনালি স্বাধীনতা এসছে। তার পিছনে কারণ হচ্ছে ভারতের যে স্বাধীনতা তাতে অনেক বেশি ডাইভার্স রয়েছে, কেউ সাপোর্ট করছে, কেউ সাপোর্ট করছে না, কেউ একটা মতকে পালন করছে, কেউ একটা মতকে পালন করছে না, কেউ বলছে আমি যুদ্ধ করে স্বাধীনতা আনবো, কেউ বলছে না আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে আনবো। কিন্তু আমেরিকাতে এত কিছু ছিল না, প্রত্যেকের ওয়ে এক ছিল, প্রত্যেকে একই পদ্ধতিতে লড়াই করার চেষ্টা করেছিল। সেই কারণে এই যে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, এটা খুব তাড়াতাড়ি তারা ফল লাভ করে এবং ব্রিটিশরা এখানে হেরে যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জর্জ তৃতীয়। জর্জ তৃতীয় চেয়েছিল যে পুরো কলোনিগুলোর ওপর সে নিজে রুল করবে, অর্থাৎ কলোনিগুলোর ব্রিটিশ রাজার আন্ডারে চলে আসবে। এবার যারা বড় বড় রুলার ছিল, মানে আমেরিকায় যারা মেন রুলার ছিল, তারা দেখছে যে ব্রিটিশ জর্জ তৃতীয় যদি দখল করে নেয় তাদের সমস্ত ক্ষমতা চলে যাবে, তারা রাজা বা রুলার হিসেবে থাকবে না। ভারতের ক্ষেত্রে কি হয়েছিল, ভারতের সঙ্গে আমি বারে বারে তুলনা করছি কারণ ভারতের ইতিহাস আমরা খুব ভালোভাবে পড়ি, খুব ডিটেলসে জানি, সেই জন্য ভারতের ক্ষেত্রে দেখবে জমিদার বা একটু বড় শ্রেণীর রাজা, অনেক যারা প্রিন্সলি স্টেট ছিল, তারা সকলে কিন্তু ব্রিটিশদের সাপোর্ট করেছিল। আমেরিকার ক্ষেত্রে এরকম হয়নি। এখানকার যারা বড় বড় লিডার ছিল বা যারা এরকম আমেরিকার রাজা ছিল, মানে আমেরিকার যারা শাসক এরকম ছিল, তারা প্রত্যেকে ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করেছে বা ব্রিটেনের বিরুদ্ধে কথা বলেছে, তারা আমেরিকাবাসীর জন্য তাদেরকে সাহায্য করেছে, কারণ তারা জানতো যে যদি জর্জ তৃতীয় এখানে পাওয়ার নিয়ে নেয় তাহলে আমাদের পুরো ক্ষমতা চলে যাবে। তো এটা একটা কারণ। থার্ড কারণ, কলোনিবাসীর যে প্রবলেমগুলো ছিল সত্যিই প্রবলেম ছিল। থার্ড কারণটা এমন একটা কারণ, এটা ব্রিটিশদের জন্মগত এটা অভ্যেস ছিল যে কলোনি সত্যিই যে কোনো প্রবলেম হতে পারে, তাদের সত্যিই প্রবলেম রয়েছে, সেটা তারা মানে না, বরঞ্চ তারা তাদের মতো করে সেখানে শাসন করতে চায়, সেগুলোকে সলভ করার কোনো চেষ্টাই করে না। ভারতের ক্ষেত্রেও তারা তাই করেছিল। ভারতীয়দের কি সমস্যা, কোনোদিনই মাথা ঘামায়নি, তারা নিজেদের মতো করে নিজেদের মতো শাসন করত। তো ব্রিটিশরা এখানেও তাই করতে গেছিল, যেটা তাদের হিতে বিপরীত হয়ে যায়। আর ব্রিটিশদের এখানে কোনো প্রপার প্ল্যান ছিল না, কোনো প্রপার স্ট্র্যাটেজি ছিল না। ঠিক আছে, নেক্সট, জর্জ ওয়াশিংটন, যার কথা আমরা একটু আগে জানলাম, যে জর্জ ওয়াশিংটন ইনি খুব ভালো একজন লিডার ছিলেন, যিনি আমেরিকাবাসীকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি খুব ভালো একজন লিডার ছিলেন, তার লিডারশিপ ব্রিটিশদের লিডারশিপের থেকে অনেক বেশি এফিসিয়েন্ট ছিল। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কারণ, যেটাকে বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট কারণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট কেন বলছি, ফ্রেঞ্চরা সাহায্য করেছিল। ফ্রেঞ্চরা পুরো খুলে সাহায্য করেছিল, তাদের যতটা করা সম্ভব ছিল ততটা সাহায্য করে, প্রচুর টাকা ঢালে, প্রচুর অনেক কিছু করে ফ্রেঞ্চরা। এর কারণ হচ্ছে এর আগে আমরা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ দেখে এলাম, যে সেই সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফ্রেঞ্চরা হেরে যায়। সেই হারের বদলা নেওয়ার জন্য ফ্রেঞ্চরা বদ্ধপরিকর ছিল। সেই কারণে তারা এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে পুরোপুরিভাবে মানে নিয়োজিত হয়ে গেছিল। তারা এখানে প্রচুর অর্থ এখানে ব্যয় করে, এখানে ভলেন্টিয়ার পাঠায়, অর্থাৎ
সৈনিক তাদের দেশ থেকে পাঠায়, অস্ত্র শস্ত্র দেয়, এই সমস্ত করেছিল। আর ফ্রেঞ্চদের যে সাহায্য, ইভেন ফ্রেঞ্চ নেভি তার এইখানে পুরোপুরি ব্রিটিশ নেভির বিরুদ্ধে লড়াই করেছিল। তো এইটা একটা বড় কারণ ফ্রেঞ্চদের এই লড়াই, প্লাস অবশ্যই আমেরিকাবাসীর কথা বলতে হবে, আমেরিকার যারা বাসিন্দা ছিল তারাও অবশ্যই ভালো এফিসিয়েন্টলি লড়াই করেছে। তো দুটোর ফল একত্রিতভাবে হয়েছে, ব্রিটিশরা এখানে হেরে গেছে। এছাড়াও ফ্রেঞ্চ ছাড়াও স্পেন, হল্যান্ড, মানে হচ্ছে নেদারল্যান্ড, এরা প্রত্যেকেই এখানে ব্রিটিশদের সাহায্য মানে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করেছে, আমেরিকাবাসীকে সাহায্য করেছে। কারণ এই স্পেন, হল্যান্ড এদেরকেই তো এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যখন আমরা দেখলাম যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বা এইরকম সময়। তো তখন এদেরকে সরিয়ে দিয়েই ব্রিটিশরা এখানে জায়গা দখল করেছিল। তো তারা স্বাভাবিক ঘটনা ব্রিটিশদের সাহায্য করবে না, তারা সবাই আমেরিকাবাসীকে সাহায্য করেছিল। তো ফাইনালি যেটা হয় 1771 খ্রিস্টাব্দে, এই দিনটা ইম্পর্টেন্ট, 1771 খ্রিস্টাব্দে ব্রিটিশ আর্মি কে চারিদিক থেকে ফ্রেঞ্চ আর্মি এবং আমেরিকাবাসী যারা তারা সকলে ঘিরে ধরে, এবং এখানে কর্নওয়ালিস বাধ্য হয় করতে, সারেন্ডার করতে। জর্জ ওয়াশিংটন যিনি এই যুদ্ধের লিডার ছিলেন, তার সামনে কর্নওয়ালিস সারেন্ডার করে। কর্নওয়ালিস হচ্ছেন সেই কর্নওয়ালিস যে পরবর্তীকালে ভারতে আসবে বা ভারতে সমস্ত কাজকর্ম করেছে, সেই কর্নওয়ালিস, ঠিক আছে। তো কর্নওয়ালিস এখানে বশ্যতা স্বীকার করে। এটা গেল। সেকেন্ড হচ্ছে ইকোনমিক্যাল কারণ। কি কারণে, মানে আমরা এই কারণগুলো দেখছি অ্যাকচুয়ালি যে ব্রিটিশরা কেন হেরে গেল। তো ইকোনমিক্যাল কারণ কিছু ছিল। যারা ব্রিটিশ ট্রেডার ছিল, ব্যবসায়ী ছিল, কিছু ইম্পর্টেন্ট লিডার ব্রিটেনে, তারা কেউই চায়নি এই যুদ্ধটা চলুক। তারা চেয়েছিল যে আমেরিকার সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাক। এখানে ব্যবসায়িক কারণ রয়েছে, লাভের ব্যাপার রয়েছে। তো ব্রিটিশ যারা ব্যবসায়ী ছিল, ব্যবসায়ীরা খুব বড় শক্তি সমস্ত ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে। এখনো আমাদের মডার্ন কান্ট্রিতে যদি দেখি, ব্যবসায়ী সংগঠন খুব বড় সংগঠন। তো ব্যবসায়ীরা যখন চায়, তো সেটা একটা কারণ হয়ে দাঁড়ায়। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল কারণ। বেশ কিছু জিওগ্রাফিক্যাল কারণ ছিল যার কারণে আমেরিকা বাসীরা জয়লাভ করেছিল এবং ব্রিটিশরা হেরে যায়। ভারতের ক্ষেত্রে কি হয়েছিল, সরি ভারতে পরে যাচ্ছি, আগে ইংল্যান্ডের মানে আমেরিকার কথা বলে দিই, যে আমেরিকা আর ইংল্যান্ডের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড। তার ফলে তারা তাদের যে যুদ্ধ সেটা মানে ব্রিটেন সঠিকভাবে করতে পারেনি। এবার প্রশ্নটা যেটা আসবে, ভারত থেকে, ইন্ডিয়া থেকে ইংল্যান্ডও অনেক দূরে অবস্থিত, তাই না? অনেকটা দূরে অবস্থিত। তাও ইংল্যান্ড ব্রিটিশ মানে ভারতে এতদিন শাসন কি করে করলো? তার কারণ হচ্ছে ভারতে তাদের প্রপার অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তারা এখানে শাসন করত। কিন্তু আমেরিকাতে কোনো লোকাল কোঅপারেশন ছিল না, তাদের কোনো ওখানে প্রপার শাসন ছিল না। আমেরিকাবাসীর ওপরে ব্রিটিশরা কি চেয়েছিল, যে আমরা ব্রিটেনে বসে থাকবো, সেখান থেকে এখানে কয়েকজন গভর্নর নিযুক্ত করে তাদের দিয়ে এখানে শাসন করাবো, যা প্রফিট হবে আমরা ব্রিটেনে বসে ভোগ করে নেব, এরকম একটা এখানে চেয়েছিল ব্রিটেন। ব্রিটেন এখানে চেয়েছিল, কিন্তু ভারতের ক্ষেত্রে এরকম ছিল না। ভারতে প্রপার অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেখানে শাসন ব্যবস্থা ছিল, সেখানে গিয়ে মানে গভর্নর বা ভাইসরয় এরকম নিযুক্ত হতো। এখানে এরকম ভাবে ছিল না, গভর্নর নয় ভাইসরয়, তো এরকম ভাবে এখানে হতো, সেটাই এখানে ছিল না। এবার হচ্ছে মিলিটারি। মিলিটারি কারণ, ব্রিটিশরা গরিলা ওয়ারফেয়ার, যেটা মানে গরিলা যুদ্ধ পদ্ধতি, সেখানে খুব একটা ভালো ছিল না, ঠিক আছে। আর আমেরিকাবাসী এই গরিলা যুদ্ধ পদ্ধতিতে খুব ভালো ছিল। প্রথমেই আগে বললাম যে এরা এই সময় ওই সময় থেকে গরিলা যুদ্ধ পদ্ধতি অবলম্বন করছিল, বা সেই যুদ্ধ পদ্ধতি তারা প্র্যাকটিস করছিল। গরিলা যুদ্ধ পদ্ধতি কি, এরা গিয়ে ব্রিটিশদের যে শহরগুলো রয়েছে, মানে কলোনিতে ব্রিটিশরা যেখানে রয়েছে, শহরে থাকবে তারা, সেই শহরে গিয়ে অ্যাটাক করতো। আর যেই উল্টে ব্রিটিশরা অ্যাটাক করতো, সঙ্গে সঙ্গে এরা ফিরে চলে যেত গ্রামগুলোতে, জঙ্গলে, যার ফলে ব্রিটিশরা এদেরকে খুঁজে পেত না। গ্রামে গিয়ে তারা আবার নতুন মিলিটারি করতো, নতুন লোক নিয়ে আসতো, দিয়ে আবার অ্যাটাক করতো, আবার চলে যেত। এই জিনিসটা করতো, কিন্তু এতে ব্রিটেন অত ভালো ছিল না, ব্রিটেনের কাছে এরকম কোনো অত এক্সপিরিয়েন্স ছিল না, যার ফলে এই পদ্ধতি নেওয়ার ফলে ব্রিটেনের একটু অসুবিধাই হয়েছিল এবং আমেরিকা এখানে জয়লাভ করে। যাই হোক, এই সমস্ত কিছু শেষ যেখানে আমরা দেখবো প্যারিস ট্রিটি প্যাক্টের মাধ্যমে। প্যারিস প্যাক্ট হয় 1773 খ্রিস্টাব্দে। ফাইনালি এই সন্ধির মাধ্যমে আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ সেটা শেষ হয়, এন্ড হয়।
এই প্যারিস প্যাক্টের মাধ্যমে। এই প্যাক্টে কিছু জিনিস বলা হচ্ছে যে প্রথম তারা মেনে নেয়, মানে ইংল্যান্ড মেনে নেয় যে আজ থেকে এইখান থেকে এই সন্ধির মাধ্যমে 13টা যে কলোনি রয়েছে তারা এবার থেকে স্বাধীন হয়ে গেল। তাদের উপর আর ব্রিটিশদের কোনো অধিকার থাকলো না। ফ্রেঞ্চরা কিছু জায়গা অধিকার করে ব্রিটিশদের কাছ থেকে। এখানে যুদ্ধে ফরাসিরাও করেছে, ফরাসিরাও অংশগ্রহণ করেছিল, তাই তারা এক কথায় বলা যেতে পারে তারাও জিতেছিল আমেরিকাবাসীর সাথে সাথে। তো তাদেরকে কিছু কিছু জায়গা দেওয়া হয়, তবে এটা এখানে জায়গা নয়, সারা পৃথিবীতে ব্রিটেনের যে জায়গাগুলো রয়েছে, যেমন ভারতেও তাদের কলোনি রয়েছে, অনেক জায়গাতে রয়েছে, ইন্দোনেশিয়াতে রয়েছে, চায়নাতে রয়েছে। তো সেই সমস্ত জায়গাগুলোতে ভারত, মানে এগুলো জাস্ট এক্সাম্পল দিলাম, পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে কলোনি রয়েছে সেখান থেকে কিছু জায়গা ফ্রেঞ্চদের দেওয়া হয় এই যুদ্ধের ফলস্বরূপ। আর এখানে মানা হয় যে একটা নদী রয়েছে, মানে এখানে আমেরিকাতে একটা নদী রয়েছে যার নাম হচ্ছে রিভার ওহিও। এই নদীটাকে আমেরিকার বাউন্ডারি মানা হয়, এইটা হচ্ছে আমেরিকার বাউন্ডারি, এর মধ্যেই এই 13টা কলোনি থাকবে। ওকে, তো এইভাবে এই সন্ধির মাধ্যমে আমেরিকা স্বাধীন হয়। এবং 1783 খ্রিস্টাব্দে অ্যাকচুয়ালি এই প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হওয়ার পরে, অনেকটাই পরে, 1789 খ্রিস্টাব্দে গিয়ে ফাইনালি আমেরিকা স্বাধীনতা পায়। 1789 অ্যাকচুয়ালি স্বাধীনতা পায়। তবে প্রশ্ন আসবে যে এখানে যে ফ্রেঞ্চরা তো সাহায্য করেছিল, তার ফল কি হয়েছিল? ফ্রেঞ্চরাও এখান থেকে তাদের যে ক্ষমতা ছিল সেটাও আস্তে আস্তে শেষ হয়ে যায়। ফ্রেঞ্চদের যে ক্ষমতা ছিল সেখানে এন্ড হয়ে যায়। ফ্রেঞ্চরা প্রায় এতে চলে আসে, ব্যাংক্রাফট হয়ে যায়, মানে তাদের সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু শেষ হয়ে যায়। এরকম একটা অবস্থা এখানে হয়। যাই হোক, আমরা এবার যাচ্ছি যে আমেরিকান কনস্টিটিউশনে। আমেরিকান কনস্টিটিউশন এটা তৈরি হয় 1789 খ্রিস্টাব্দে। একটু আগেই দেখো তোমাদের এখানে দেখালাম যে 1789 খ্রিস্টাব্দে তারা স্বাধীনতা পায়, এবং এই দিন থেকেই যে আমেরিকার যে কনস্টিটিউশন সেটা লাগু হয়। ঠিক আছে, আর যেদিন আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ 1776 খ্রিস্টাব্দের 4ঠা জুলাই এদিন ঘোষণা করা হয়েছিল, এই দিন থেকে কিন্তু স্বাধীন হয়নি। অ্যাকচুয়ালি 1779 খ্রিস্টাব্দ থেকে আমেরিকা স্বাধীন হয়, কিন্তু এই 1776 খ্রিস্টাব্দের 4ঠা জুলাই এই দিনটাকে আমেরিকাবাসী ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে। ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে এই দিনটাকে। ওকে, এটা মনে রাখবে, 4ঠা জুলাই এখনো পর্যন্ত আমেরিকার স্বাধীনতা দিন এই দিনটাকেই করা হয়। আর এই যে কনস্টিটিউশনটা বানানো হয় সেটা যে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে থমাস জেফারসন, এনার নামটাও মনে রাখবে। তো যাই হোক, 1771 খ্রিস্টাব্দে একটা চুক্তি হয়, সমস্ত 13টা কলোনির মধ্যে একটা চুক্তি হয়। আমরা যে বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই ইউএসএ অ্যাকচুয়ালি এই যে 13টা কলোনি, সেটা 13টা স্টেট মানতে পারি, সেই স্টেট গুলোর একটা চুক্তি এই 1781 খ্রিস্টাব্দে তাদের মধ্যে একটা চুক্তি হয় যে আমরা একত্রিত ভাবে একটা দেশ বানাবো, সেটাই আজকের ইউএসএ। এবং যদি কোনোদিন চায় এখান থেকে কোনো একটা স্টেট বেরিয়ে গিয়ে স্বাধীনভাবে থাকবে, তাহলেও থাকতে পারবে, যেটা ভারতে সম্ভব নয়। ভারতের কোনো রাজ্য বেরিয়ে গিয়ে আলাদাভাবে স্বাধীন থাকতে পারবে না, কিন্তু এখানে চাইলে তারা থাকতে পারবে। ওকে, আমরা যে কনস্টিটিউশন দেখলাম, আমেরিকার কনস্টিটিউশন 1779 খ্রিস্টাব্দে, যে এখানে দেখো তোমাদের আগে লিখলাম 1776 খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্স, এবং 1779 খ্রিস্টাব্দে এই কনস্টিটিউশন হয়েছে, সেদিন থেকে লাগু করা হয়েছে। এই কনস্টিটিউশনটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল একটা কনভেনশনের মাধ্যমে, যেটার নাম হচ্ছে ফিলাডেলফিয়া কনভেনশন। এই নামটাও মনে রাখবে, ফিলাডেলফিয়া কনভেনশন, মানে এইখানে একটা মিটিং মতো হয়, সেখানে এই কনস্টিটিউশনটা ফ্রেম করা হয়, তৈরি করা হয়। হ্যাঁ, আর এটা আমাদের এই দেশের মতো নয়, এখানে ফেডারাল সিস্টেমে হয়। এখানের যে দেশটা আমেরিকা দেশ, এটা ফেডারাল সিস্টেমে চলে, অর্থাৎ সেন্ট্রালের হাতেও পাওয়ার রয়েছে, রাজ্যের হাতেও পাওয়ার রয়েছে, এবং রাজ্য যখন খুশি চাইলে আলাদা থাকতে পারে, এটা ফেডারাল গভর্নমেন্ট বলা হয়। তো এইরকম জিনিস এখানে রয়েছে। আর আমেরিকান কনস্টিটিউশন হচ্ছে পৃথিবীর প্রথম রিটেন কনস্টিটিউশন। এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমেরিকার কনস্টিটিউশন এটা হচ্ছে প্রথম রিটেন কনস্টিটিউশন। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও, পুরো টপিক আমরা কমপ্লিট করলাম আমেরিকান রেভলিউশন। এরপরে আমরা অন্য কোনো টপিক দেখছি, এরপরে কি করা যায় সেটার উপরে আমি ভিডিও বানাবো।
এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কিছু যদি অসুবিধা হয় কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।